সুটকেস হতে কালো রিভলভার দুটো হাতে নিয়ে বাঁকা হাসলো নুভা। এর মাঝে কল আসলো ফোনে। রিসিভ করে নুভা অসন্তুষ্ট চিত্তে হেসে বলল, গুড ওয়ার্ক বেবি গার্ল। বাকিটা আমিই সামলে নিতে পারবো। অনেক কষ্ট দিলাম তোমাকে। আপনি আমায় লজ্জা দিচ্ছেন আপু। আমি যে আপনার কাজে এসেছি এতেই আমি ধন্য। তোমার স্যার ম্যাডামের কি খবর? কবে আসছেন ওরা আমার দর্শন দিতে? ওনারা একটু আগে জানতে পারলো কাল আশার ভাইয়ার বিয়ে। মুখভঙ্গি তো সবসময়ের মতো গম্ভীর ছিল, তবে স্যারকে দেখলাম কাউকে কল করে বিনয় সুরে কথা বলছেন। যাক, ধাপে ধাপে গুলাচ্ছি আমি। আপু, ম্যাডাম অনেক রেগেছিলেন। ওনাকে দেখলাম রেগে মেগে নিজের রুমে যেতে। প্রায় 2 ঘন্টা পর ফিটফাট হয়ে বেরিয়ে পড়লেন। এটা আজকের কাহিনী না বেবি। তোমার ম্যাডাম রেখে গেলে ফিটফাট থাকতে পছন্দ করেন। তিনি যত বেশি রাগেন তত বেশি সাজেন। তাহলে তো আজকে সব স্টাফদের খবর আছে। ওষ্ঠ বাঁকিয়ে হাসলো নুভা। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হতেই হকচকিয়ে উঠল মেয়েটা। বেডের কাছে গিয়ে সুটকেস সহ অস্ত্রটা পার্সেল বক্সে রেখে ফ্লোর ঘেঁষে সেট ছুঁড়ে দিল সোফার নিচে। কল কেটে দ্রুত দরজা খুলে দিল নুভা। আর্দ্র দাঁড়িয়ে আছে, শরীর ঘেমে নিয়ে একাকার। আঁটোসাঁটো টি শার্ট গায়ের সাথে লেপ্টে রয়েছে, নাকে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে আছে। এক নজরে ওকে পরখ করে রুমে এসে ধপ করে বেডে শুয়ে পড়ল নুভা। আর্দ্র ধীর পায়ে এগিয়ে এসে ওর পায়ের কাছটায় বসলো। বার কয়েক গলা খেকেড়ি দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ব্যর্থ হলো। আর্দ্র তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, নূফ। মরছে নুভা, কি হয়েছে? ভরকে গেল আর্দ্র। রাগের মাত্রা এখনো কমেনি তার উড়নচণ্ডীর। হাতে আড়াল করে রাখা শপিং ব্যাগগুলো বেডে রেখে আর্দ্র বলল, দেখ, তোর জন্য শপিং করতে গিয়েছিলাম, আর তুই কিনা আমার সাথে তেজ দেখাচ্ছিস। লাফিয়ে শোয়া থেকে উঠে বসলো নুভা। তড়িৎ গতিতে ব্যাগগুলো খুলে দেখতে লাগলো সব কিছু। ড্রেসের সাথে ম্যাচিং শুজ থেকে শুরু করে 2 দিনের অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব কিনে এনেছে আর্দ্র। নুভা ওষ্ঠ প্রসারিত করে হাসলো। ওকে খুশি দেখে আর্দ্রের প্রাণ ফিরে এলো। এতক্ষণ হাঁসফাঁস করছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। পেটের ভেতর চাপিয়ে রাখা কথাটা আমতা আমতা করে বলে দিল আর্দ্র। আসলে হয়েছে কি, আজ রাত 10টার দিকে শহর থেকে একটু দূরে একটা রেসিং কম্পিটিশন আছে। আমাকে ওরা মেইন গেস্ট হিসেবে ইনভাইটেশন পাঠিয়েছে। তো ড্রেসটা নিজের গায়ে ধরে আয়নায় প্রতিবিম্ব দেখতে ব্যস্ত নুভা। আর্দ্র জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে কম্পিটিশন শেষ করে ফিরতে মেবি আমার 12টা বা 1টা বাজবে। তুই একটু বাড়িতে আম্মু আব্বুকে কনভিন্স। শোন, আমি এসব দুর্নীতিবাজ কর্ম করতে পারিব না। তুই গিয়ে ড্রেনে লুকা। এটা নাইনসাফি, তুই এমনটা করতে পারিস না। একটা হেল্পই তো চাইছি, তোর ভাগের ধন দৌলত তো আর চাইনি। তাহলে আমায় হেল্প করলে কি ক্ষতি হবে তোর? লাভ ক্ষতি আমি বুঝি না জনাব। আমি আপনার এই কাজে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সামিল হতে ইচ্ছুক নই। তাহলে আমি এই শপিং টপিং নিয়ে গেলাম। আর্দ্র শপিং ব্যাগ হাতে নেওয়ার পূর্বে নুভা ছিনিয়ে নিল ব্যাগগুলো। নীলাভ চোখ দুটো রাঙিয়ে রাগে গজগজ করে বলল, আমার জন্য কিনে এখন তোর কোন ব্রয়লার মুরগিদের দিবি? হ্যাঁ, আমার যাকে মন চায় তাকে দিব। তুই তোর খামারের ছাগলদের বলিস তোকে কিনে দিতে। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে আদ্র। এক্ষুনি বিদায় হয় এখান থেকে, নয়তো 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 কি করবি তুই? ওপরের পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে চোখ বন্ধ করলো নুভা। জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, ফাইন, বাট 12টার বেশি সময় লাগলে আমি এর দায় ভার নিব না। আর্দ্র নাক কুচকে হেসে নুভার গাল দুটো টেনে দৌড়। এক দৌড়ে বাড়ি হতে বেরিয়ে গ্যারেজ থেকে বাইকে চড়ে স্টার্ট দিল। বারান্দা হতে ওর যাওয়ার পানে চেয়ে নুভা আলমনে বলল, নয়তো আমি নিরুদ্দেশে চলে যাব আদ্র। শপিং সেরে বাকিদের বাসায় পৌঁছে দিয়ে এই মাত্র বাড়ি ফিরেছে আসান। সারা দিনের এত ধকল সামলে ক্লান্ত শরীর নিয়ে খেতে মন চাইছে না, তবুও পায়েল জোর করে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন ওদের। ওরাও ভদ্র ছেলের মতো চুপচাপ খেয়ে যাচ্ছে। ইলিয়াস নাজনীন বেজায় খুশি, আনন্দে বাচ্চাদের মতো করেছেন দুজনে। খেতে অবধি পারছেন না। কাল থেকে বাড়িতে আরেকটা রমণী বসবাস শুরু হবে। সে সারা বাড়ি নিজের নখদর্পণে রাখবে, তাদেরকে দাদা দাদি বলে ডাকবে। নুভা কখনো তাদের দাদা দাদি বলে সম্বোধন করেনি। তারা ওকে নববলায়
সেও ছোট থেকে তাদের বুড়ো বুড়ি বলেই ডেকেছে। সেই অভ্যাস আর বদলায়নি। খাওয়ার মাঝে রিয়াজ শান্ত কণ্ঠে শোধালেন, তোমার ছোট আব্বু আম্মু আসা অবধি অপেক্ষা করলে হয়তো না আসার? চিবানো থেমে গেল আষাঢ়ের। একবার বাবার পানে চেয়ে আর চোখে নুভার দিকে তাকাই। নুভা নিশ্চিত মনে খেয়ে যাচ্ছে, যেন সে কিছু শোনেনি। আশার কি বলবে ভেবে পেল না। এখন যদি বলে নুভা বলেছে যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে, তাহলে জেরার সম্মুখীন নুভাকে হতে হবে। আষাঢ়ের আকাশ পাতাল ভাবনার অবসান ঘটিয়ে নুভা স্বাভাবিক কণ্ঠে বলল, খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো মাথায় চড়ে নাচবেই। এই ভুল অজান্তেও করো না বড় আব্বু। সকলে থমকানো দৃষ্টিতে চায় নুভার দিকে। সে বেশ শান্ত। কথাটার মর্ম দ্বারা নুভা কি বোঝাতে চেয়েছে তা কারো মাথা ঘাটাতে হলো না বোঝার জন্য। ইলিয়াস নাজনীনও যথেষ্ট স্বাভাবিকভাবেই খাচ্ছেন, যেন তারাও একমত নুভার সাথে। রিয়াজ আর কথা বাড়ালেন না। এসব কথা তুলে নুভার মেজাজ বিগড়ে দেওয়ার ইচ্ছে তার নেই। পায়েল নুভার কাছে এগিয়ে ওর পাতে মাংসের তরকারি দিতে নিলেই নুভা বাধা দেয়। প্লেটের পানে দৃষ্টি রেখে ধীর গলায় বলে, রান দুটো আদ্রকে দিও, আমি ডিমের তরকারি নিব বড় আম্মু। পায়েল অবাক হয়ে তাকান। কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে ডিম ভুনা তুলে দিলেন প্লেটে। নুভা আড়ালে একবার ঘড়িতে সময় দেখে নাই। 11:30 বাজতে চলল। কখন আসবে আর্দ্র? ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 2টো পেরিয়েছে। গভীর নিস্তব্ধ রাত। বাইক ছুটিয়ে চলছে আর্দ্র। মাথায় হেলমেট নেই, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের আটশার্ট টি শার্ট বাতাসের বেগে উঠছে। নিজের প্রতি বিরক্ত আর্দ্র, পাশাপাশি রাগও হচ্ছে ভীষণ। একটু আগে মানসিবের কাছে গিয়েছিল আর্দ্র। মানসিবের সাথে কিছু কথা থাকায় যেতে বাধ্য হয়েছে। সেই বাড়ির কোনো কিনারার সাথে পরিচিত। ইতস্তত না করে সোজা মানসিবের কক্ষে চলে যায় ও। প্রবেশ করতেই মাথাটা ঘুরিয়ে যায় আর্দের। সুবিশাল কক্ষে সেদিকে চোখ যায় শুধু নুভার ছবি টানানো। সুবিশাল কক্ষের যেদিকে চোখ যায় শুধু নুভার ছবি টানানো। নুভার হাস্যজল একটা বিশাল ছবির সামনে দাঁড়িয়ে আছে মানসিব। কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে যায়। আর্দ্র গুরুগম্ভীর স্বরে বলে, এসব কি? এসব কি আবার? আমার বইয়ের ছবি। তুই লিমিট ক্রস করছিস মানসিব। এর পরিণাম কি পরিমাণ ভয়াবহ হবে তা তুই জানিস? হ্যাঁ জানি তো, তবে নবচারিণীকে ভালোবাসে আর আমি হাজার ওসুল ভাঙতে রাজি আছি ওর জন্য। মুচকি এসে নুভার ছবিতে হাত রাখে মানসিব। আর্দ্র রাগান্বিত স্বরে বলল, চিবুক থেকে আঙুল নামা। কি করবে? ঘুরে দাঁড়িয়ে পূর্ণ দৃষ্টি মেলে চায় মানসিব। আর্দ্র ধীর পায়ে এগিয়ে এসে মানসিবের হাতটা নুভার ছবি থেকে সরিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তোর জীবন থেকে প্রাণ কেড়ে নেব। নোভাকেই মেরে ফেলবে? সজোরে ব্রেক কষল আর্দ্র। আর ভাবতে পারছে না। বারবার মানসিবের বলা কথাটায় মাথায় চারা দিয়ে উঠেছে। এলোমেলো পায়ে বাইক থেকে নেমে কোনোভাবে সদর দরজায় হাতল ধরে ধাক্কা দেয় আর্দ্র। নুভা খোলাই রেখেছে দরজা। প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে ছোট ছোট কদমে এগোতে লাগলো। সিঁড়ি থেকে 2 হাত দূরে থমকে দাঁড়ায় আর্দ্র। ওই তো সিঁড়িতে দা ভঙ্গিতে হাঁটু মুড়িয়ে বসে আছে নুভা। মাথাটা রেলিংয়ের সাথে ঠেকানো। সব সময়ের মতো অপেক্ষা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কারো পদধ্বনি কর্ণগোচর হতেই কাঁচা ঘুমটা ভেঙে গেল নুভার। বার কয়েক পলক ফেলে আর্দ্রকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় ও। এগিয়ে এসে কণ্ঠ খাদে নামিয়ে কপাট রাগ দেখিয়ে বলে, এতক্ষণে তোর ঘড়িতে 12টা বাজলো? বলি কি আসার কি দরকার ছিল? গিয়ে ভাবির বাড়িতেই উঠতি, বিকেলের দিকে বরযাত্রী রূপে নিয়ে আসতাম তোকে। আর্দ্র কিছু না বলে চুপ করে চেয়ে আছে। ওর শান্ত চোখে চোখ রাখতে নুভার রাগ উবে গেল। কিছু একটা তো হয়েছে আর্দ্রের। খুঁটিয়ে খুঁটিয়ে আর্দ্রকে দেখতে লাগলো নুভা। বেশ অগোছালো লাগছে ছেলেটাকে। তবে কি সত্যি কিছু হলো? জিজ্ঞেস করার স্পর্ধা টিকল না নুভার। সেও স্থির তাকিয়ে রইল আর্দ্রের পানে। অতঃপর 2 হাত বাড়িয়ে দিল। আর্দ্র নিজের পরিশ্রান্ত দেহটা এলিয়ে জড়িয়ে ধরল। সবটুকু জোর দিয়ে নিজের বিরাটাকার দেহের সাথে মিশিয়ে নিল। মুখ গুজল নুভার ঘাড়ে। আর্দ্রের চুলের গোড়ায় আঙুল ছুঁয়ে দিতে লাগলো নুভা। দূরের একজোড়া ভয়াতুর দৃষ্টি অস্থির ওদের পানে। বরযাত্রী শেখ ভবনে আসতেই কোণে পক্ষের ছোটরা গেট ধরে দাঁড়ায়। ডিমান্ড অনুযায়ী বকশিস চাইতেই আশার পকেট হাতিয়ে ভারী ওয়ালেটটা বের করে ইসমামের হাতে ধরিয়ে দেয়। ইসমাম সহ ওর বাকি কাজিনরা বেশ অবাক হয়। তবে বরযাত্রীদের খাতির যত্নে কোনো প্রকার কমতি থাকে না। সুযোগ বুঝে সবার দৃষ্টির আড়ালে সোজা রুহানির কক্ষের দিকে চলে গেল নুভা। সাথে প্রণতা তিজাও রয়েছে।
তিনজনের কক্ষে প্রবেশ করতেই অদৃশ্য বৈদ্যুতিক শক খায়। গাঢ় নীলরঙা খাদি পাঞ্জাবির ওপর সাদা কোটি, সাদা পায়জামা পরনে দাঁড়িয়ে আছে বালিশ। আজ চোখের পাতলা ফ্রেমের চশমাটা নেই, ঠোঁটের কোণে হাসি রেখে কথা বলছে সে। আচানক কার উপস্থিতি টের পেয়ে বালিশ ঘাড় ফিরিয়ে তাকায়। রমণীদের দেখে মুচকি হাসে শুধু। নুভা কোনো রূপে ভূমিকা না করে চেঁচিয়ে উঠল, আপনি না ফ্রেন্ডের বিয়েতে যাবেন বলে আমার ভাইয়ের বিয়েতে আসতে পারবেন না? তাহলে এখন কনে পক্ষের হয়ে এসেছেন কেন? গেট ধরা থেকে শুরু করে ভাইয়া জুতো চুরি, হাত ধোয়ানোর বকশিসের ভাগ চাই আপনার? বললেই পারতেন, আমি ব্যবস্থা করে দিতাম। কিন্তু কনে পক্ষের হয়ে বিয়েতে আসার বিষয়টা আমার একদম পছন্দ হয়নি। গুনে গুনে এর হিসাব দিব আমি। মিলিয়ে নিয়েন প্রফেসর। একদমে কথাগুলো বলে কঠোর দৃষ্টি নিক্ষেপ করল নুভা। পরক্ষণে চোখ ঘুরিয়ে রুহানির পানে তাকায়, গাল ফুলিয়ে ধীর গলায় বলে, তোমার সাথে প্র্যাঙ্ক করে সিআইডি গেম খেলেছি বলে তুমি প্রফেসরকে নিজের পক্ষে নিয়ে নিলে। ইটস নট ফেয়ার ভাবি। কক্ষে উপস্থিত সকলে বারিশ ওষ্ঠ গোল করে নিঃশ্বাস ছেড়ে বলল, মিট কার নোবা, আমার ছোট বোন বিদিশা আমার ওর বান্ধবী রুহানি বিয়েতে এসছে, বুঝতে পারছো? আমি অজান্তেই কনে পক্ষ। রুহানির পাশে বসা মেরুন রঙের শাড়ি পরা মেয়েটার পানে ভ্রু কুচকে চায় নুভা। হ্যাঁ, কিছুটা বারিশের মতোই দেখতে, কিন্তু বেশ মিষ্টি সে। বিদিশা উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, তাহলে তুমি হচ্ছে নোভা? অনেক দেখার শখ ছিল তোমাকে। আজ অব্দি কেউ ভাইয়াকে তেমন একটা বিরক্ত করতে পারেনি, তবে তুমি ভাইয়া যা হাল করেছো, দ্যাটস ইম্পসিবল। বারিশ কটমট করে চাইল বোনের পানে, তবে বিদিশা পাত্তা দিল না। নুভাকে প্রথম দর্শনে খুব পছন্দ হয়েছে তার। সিলভার রঙের লেহেঙ্গার সাথে ম্যাচিং অর্নামেন্টসে দারুণ রূপসী লাগছে মেয়েটাকে। বাদামি বর্ণের চুলগুলো আরও বড় হলে স্বয়ংসম্পূর্ণ হতো। প্রণতা তিজা এগিয়ে গেল রুহানির নিকট। বধূ বেশে অসম্ভব সুন্দর লাগছে তাকে। নুভা বালিশের পানে এগিয়ে বলল, আপনার ফ্যামিলি না লন্ডন থাকে? হ্যাঁ, বিদিশা মূলত রোহানির বিয়ের জন্য এসছে, আর 2 সপ্তাহ পর চলে যাবে। নুভা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ায়। চট করে দরজা দিয়ে প্রবেশ করে আসান। সবাইকে উপেক্ষা করে রুহানি মুখোমুখি গিয়ে দাঁড়ায়। তার সামনে 2 হাত জোর করে করুণ সুরে বলল, ভাবি, একটা রিকোয়েস্ট, বিদায়ের প্রথম 5 মিনিট কাঁদবে না প্লিজ। আমি একটা ছোট্ট ভিডিও বানাবো, তখন ভিডিও শেষ হতেই দুনিয়া উজাড় করে কেতো, প্লিজ ভাবি। প্রণতার আসানের কান টেনে ধরে রুম থেকে বেরিয়ে যায়। রুহানি বিদিশা অবাক নয়নে চেয়ে থাকে। তিজা মেকি হেসে বলল, কিছু মনে করবেন না প্লিজ, আপনার এসব কিছু করা লাগবেই না। আপনি নিজের মতোই থাকবেন, ঠিক যেভাবেই মন চায়। আমি আসি। বলে তৈ তৈ করে কেটে পড়ল মেয়েটা। নুভা ওষ্ঠ প্রসারিত করে হেসে দুদিকে হাত নাড়িয়ে বলল, ইউ ওয়েলকাম টু অরহান ভাবি। পাগলামির শ্রেষ্ঠত্ব তুমি এখানেই দেখবে। রুহানি বিদিশা চোখ ঘুরিয়ে বারিশের পানে যায়। তার ভাব ভঙ্গিমায় সুস্পষ্ট যে সে এইসবে অভ্যস্ত। শুভ্র রঙা শেরওয়ানিটা বেশ মানিয়েছে আষাঢ়ের উপর, তবে পাগড়িটা অসুবিধা করছে। এই মনে হচ্ছে পড়ে যাবে এমন একটা ভাব। পাশে কাজী সাহেব এবং উকিল বসে কাগজপত্র ঠিক করছেন। সম্মুখে কাঁচা ফুলের তৈরি পর্দা। পাগড়ি নিয়ে হাঁসফাঁস করতে গিয়ে থেমে গেল আশার। কর্ণে ধেয়া যাচ্ছে শুষ্ক পদধ্বনির আওয়াজ। এখন কাঁচা ফুলের পর্দার ওপারে সোফায় একটা লাল আভা দেখা যাচ্ছে। সাথে ভেসে আসছে রুহানির আগমনের নিকট ধ্বনি। আশার কিছুটা সময় চেয়ে থেকে নজর সরিয়ে ফেলল। হাসি ঠাট্টার মাঝে বন্ধুরা বলেছিল, বিয়ের দিন মেয়েরা নার্ভাস থাকে আর ছেলে চিলমুটে ঘুরে ফেরে। তাহলে আষাঢ়ের বেলায় কি উল্টো হচ্ছে? রুহানিকে বেশ শান্ত লাগছে, অথচ আষাঢ়ের নিঃশ্বাস গাঢ় হচ্ছে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠফ্রাই। হয়তো আষাঢ়ের অস্থিরতা টের পেয়েছে কেউ। কাঁধে স্পর্শ পেয়ে চোখ তুলে তাকাই আষাঢ়। আনস ঝুঁকে আছে তার পানে, হাতে পানির গ্লাস। আনস বলল, পানিটুকু পান করিয়ে কবুল বলুন দাদা ভাই, বৌদি অপেক্ষায় আছেন। চোয়াল শক্ত করে যায় আষাঢ়। আনস দুষ্টু হেসে পানিটা এগিয়ে দেয়। গ্লাসটা এক প্রকার ছিনিয়ে নিয়ে পুরো পানি পান করে আষাঢ়। এর মধ্যে কাজী সাহেব রুহানির কাছ থেকে ইতিবাচক মত এবং কাবিননামায় সই নেওয়া শেষ। আষাঢ়ের কাছে এসে তাকে বললেন, বাবা, তুমি বিয়েতে রাজি থাকলে কবুল বলো। আষাঢ় এক পলক ফুলের পর্দার আড়ালে থাকা সজ্জিত রমণীর পানে চেয়ে নিঃশ্বাস নেয়। ধীরে সুস্থে বলে দিল 3 কবুল। কাজী সাহেব হাসি মুখে উচ্চস্বরে বললেন, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন। উপস্থিত সকলের মাঝে খুশির জোয়ার বয়ে গেল। দুজনের মাঝে থাকা পর্দা সরিয়ে আশা রুহানির সামনে গিয়ে বসলো। ওর কোমল 2 হাত নিজ হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো।
সাথে সাথে রুহানির কাজিন বন্ধুমহল চেঁচিয়ে উঠল। লজ্জায় নতজানু রুহানি। দূরে দাঁড়িয়ে থাকা নুভার মুখে তৃপ্তিময় হাসি। এই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় তো ছিল সে। এখন আর কোনো ঘাপলা বাঁধবে না নিশ্চিত। ডান পাশে 2 কদম এগিয়ে আর্দের গা ঘেঁষে দাঁড়ায় নুভা। আর্দ ঘাড় ফিরিয়ে চাইতে নুভা ওর চোখে চোখ রেখে বলল, নেক্সট কি তোর পালা? কেন? তোর হতে পারে না? হয়তো তোর ব্রয়লার মুরগিরা রাজি আছে, কিন্তু আমার খামারে ছাগলেরা বিয়ের জন্য উপযুক্ত নয়। প্লাস আমি অনেক ছোট। তোর পাত্র তো রেডি আছে, ছাগলদের অপেক্ষায় থাকা লাগবে না। তবে আমার যে অন্য পাত্র চাই। সব কিছু চাইলেই পাওয়া যায় না নূপ। আর্দের দৃষ্টির সম্মুখে নুভা শ্লেষের সুরে বলল, তাহলে এই জন্মে বিয়ে আমি করছি না। আর্দ শক্ত দৃষ্টিতে তাকায়। কিছু বলতে উদ্যত হবে তার পূর্বেই হাজির হয় ইসমাম। সেটাকে দেখে মেজাজ বিগড়ে যায় আর্দের। অন্য সবার মতো সেও বিশাল বড় নুভা ভক্ত। পালে সারাক্ষণ নুভার সাথে চুইংগামের মতো চিপকে থাকে ছেলেটা। ইসমামকে দেখে নুভা ওষ্ঠ প্রসারিত করে হাসল। ইসমাম উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমায় পুরো বাড়ি খুঁজে এলাম। কেন? ওকে সাথে নিয়ে জুতো চুরি করার পরিকল্পনা বুঝি? আর্দের গমগমে সুর। ইসমাম ওর পানে চায়। সেই গম্ভীর মুখখানা দেখে ছেলেটা হাসি ফুটিয়ে বলে, কি যে বলেন ভাই, চুরি করে আর লাভ নেই। দুলাভাই সব কিছুই বকশিস একেবারেই দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার কাজিনরা সবাই ইনোভার সাথে কথা বলার জন্য মুখিয়ে আছে, তাই তোকে খুঁজছিলাম। আপনিও চলুন। না ইসমাম, ওর যাওয়া লাগবে না। সে ভীষণ টায়ার্ড, তো রেস্ট নে। আমি যাই ওর সাথে। আর্দকে জোর করে রেখে ইসমামের সাথে চলে গেল নুভা। দাঁতে দাঁত পিষে আর্দ কঠোর দৃষ্টিতে চেয়ে রইল ওদের যাওয়ার পথে। হঠাৎ ওর কাঁধে হাত রেখে আগন্তুক রাগান্বিত স্বরে বলল, এই বান্দা আবার কে? রুহানির ভাবির ছোট ভাই ইসমাম। পোলাটা সেই প্রথম থেকেই উড়নচণ্ডীর পিছে বিলাইয়ের মতো ঘুরঘুর করে। আর তুই আমাকে একটা বারো বলিসনি? আগে জানলে আমার নবচারিণী পিছু ঘোরার দায়ে ওকে মাটিতে পুঁতে ফেলতাম। আর্দ ঝাড়া দিয়ে কাঁধ থেকে হাতটা নামিয়ে বাজখাই কণ্ঠে বলল, তোর এতই যখন নুভের প্রতি টেনশন, তাহলে নিজে খবর রাখতে পারিস না? দেখ আর্দ, এখানে একটা অনুষ্ঠান চলছে, সিনক্রেট করিস না। নোভার ওপর আমার নজর সবসময় থাকে, 24/7। কোথায় কিভাবে কি করতে হবে তা অন্তত আমার তোর থেকে শেখা লাগবে না মানসিব। এত খারাপ দিনও আসেনি আমার। ভাইয়া, তিজাকে দেখে থেমে গেল আর্দ মানসিব। তিজা এগিয়ে এসে বলল, ইলিয়াস দাদু তোমাদের খুঁজছেন, কি যেন দরকার বললেন। ওকে, তুমি যাও, আমরা আসছি। সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে গেল তিজা। তবে বেশি দূর যেতে পারল না। এক মধ্যবয়স্ক লোক তার পথ আটকাল। তিজা ভ্রুকুচকে তাকাতেই লোকটার দাঁত বের করে হেসে বলল, তিজা অবাক হয়ে অস্পষ্ট স্বরে বলল, জি, তবে আপনাকে তো চিনলাম না। বিয়ে করিনি, অনার্স সেকেন্ড ইয়ারেই উঠবো। লোকটা দাঁত কেলিয়ে হাসল, যেন বেশ খুশি হয়েছে প্রশ্নের জবাব শুনে। তিজা অস্বস্তিতে পড়ে গেল। লোকটার হাবভাব ঠিক লাগছে না তার। ফের কিছু বলার পূর্বেই উড়ে এসে হাজির হয় আসান। তিজার হাত চেপে ধরে শুধায়, এই, তুমি বারবার হারিয়ে যাও কেন? আমার হাত ছাড়তে নিষেধ করেছিলাম না? তিজা ভয়ানক দৃষ্টিতে একবার আসানের দখলে থাকা হাতের পানে চায়, তো আরেকবার লোকটার দিকে। আসানও নজর অনুসরণ করে তাকায়। লোকটাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি কে? উনি বাবার পরিচিত। আসান তিজার দিকে তাকায়। ভয়ে মেয়েটার কণ্ঠ বাড়ি খাচ্ছে। আসান লোকটাকে বলল, বিয়ের পরিবেশ এনজয় করেন আঙ্কেল। বলে তিজার হাত ধরে টেনে উল্টো দিকে পা বাড়ালো। তিজা হাজার চেষ্টা করেও আসানের হাত থেকে নিজের হাত ছাড়াতে পারছে না। ব্যর্থ হয়ে তিজা মিহি কণ্ঠে বলল, এভাবে নিয়ে এলে কেন? আর ওই লোকটার সামনে হাত ধরলে কেন? তোমার হাত ধরতে আমার পারমিশন লাগবে? থমকে দাঁড়ায় আসান। তিজা দ্রুত মাথা নাড়িয়ে খানিকটা গলা উঁচিয়ে বলল, তা আমি বলিনি, কিন্তু যদি বাবাকে বলে দেয়? দিলে দেবে, আই ডোন্ট কেয়ার। আসানের কঠিন মুখ দেখে তিজা ঢোক গিলে গলা ভেজানোর আশায়। তবে কাজের কাজ হলো না। এমনিতেই লোক লজ্জার ভয়ে 3-3বার ছেলেটার হাত ছেড়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছে সে। এখন আবার রাগ উঠে গেল বুঝি। আসানকে এর আগে রাখতে দেখেনি মেয়েটা,
তাই হঠাৎ মুখভঙ্গিতে কাঠিন্যতা আসায় চিন্তিত হয়ে পড়ল তিজা। বাড়ির পেছনের দিকটায় সুইমিং পুল আছে, সেখানটায় কৃত্রিম আলোকসজ্জায় মেতে উঠেছে। হুট করে শব্দ তুলে বেজে আসানের ফোনটা। তিজার হাত ছেড়ে দিয়ে আসান পুলের দিকে চলে যায়, রিসিভ করে কথা বলতে শুরু করে। বিষয়টা তিজার খারাপ লাগলো, সবসময় তো ওর সামনেই কথা বলে, আজ কে এমন কল দিল যে দূরে গিয়ে রিসিভ করে কথা বলতে হচ্ছে। কিছুক্ষণ ভাবতেই মেয়েটা আসল কাহিনী আজ করতে পারল। আশান রেগে আছে বলেই এমনটা করেছে। ভাবনার মাঝে একটা দুষ্ট বুদ্ধি চেপে বসলো তিজার মাথায়। এক পা দু পা করে এগিয়ে গেল আশানের নিকটে। ওকে দেখেও না দেখার ভান ধরে আশান ফোনে কথা চালিয়ে গেল। তিজার সেকেন্ড কয়েক চুপটি করে দাঁড়িয়ে থেকে আশানের গালে চুমু খেয়ে দিল দৌড়। তাকে আর পাইকে। এদিকে আচানক এমন অপ্রত্যাশিত স্পর্শ পেয়ে চুপ করে আশানের হাত ফসকে ফোনটা পড়ে গেল সুইমিং পুলে। বেচারা এতটাই শখ খেয়েছে যে ফোনের কথা মাথায় নেই তার। গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইল সে তিজার দৌড়ে যাওয়ার পথে। বিয়ের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত চলছে। ইমরুল শেখকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে রুহানি। অন্যদিকে বেশি কান্নাকাটি করার ফলে বেসামাল তার মা রেহেনুমা শেখ। অশ্রুসিক্ত নয়নে মাকে সামলাতে ব্যস্ত ইসমাম। কোনে পক্ষের বাকি আত্মীয়রা কষ্টকর এই সময় আবেগপ্রবণ হয়ে পড়েছে। আনসপ্রণতা গাড়ির সামনে দাঁড়িয়ে দেখছে দৃশ্য। কান্নার চোটে শ্বাসরুদ্ধকর অবস্থা রুহানির। প্রণতা ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আনস মোলায়েম গলায় বলল, কি দেখছো? দেখছি সকল মেয়েদের ভবিষ্যৎ এই একটা ছোট অংশ। ছোট বলতে? রুহানিদির এক এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যাচ্ছে বিয়ে করে, আর আমার এক মহাদেশ ছেড়ে আরেক মহাদেশে পাড়ি জমাতে হবে আপনার হাত ধরে। ভাবছি সেদিনটা কেমন হবে। যেমনই হোক, আমি তো তোমার পাশেই থাকবো। তুমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়লে প্রয়োজনে তোমার হয়ে একটু কেঁদে বুক ভাসিয়ে আসবো শ্বশুর বাড়ি। চট করে আনসের পানে চায় প্রণতা। তার মুখটা স্বাভাবিক দেখে না চাইতেও ফিক করে হেসে দেয় মেয়েটা। আনস মুচকি এসে তাকিয়ে রইল ওর দিকে। ইমরুল শেখ মেয়ের হাত আশারের হাতে দিয়ে ধরে আশা গলায় বললেন, বাবা খেয়াল রেখো, আমার মেয়েটার অনেক অনিয়ম করে চলে, কখনো বিরক্ত হয়ে পড়লে ফিরিয়ে দিয়ে যেও আমার ঘরে। হয়তো আপনার মতো করে যত্ন নিতে পারবো না, ভালোবেসে সকল বিপদ আপদ দুঃখ সুখে আগলে রাখতে সক্ষম হব না, তবে আমি কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস অবধি রুহানি আপনাকে আমার নামে অভিযোগ করার কারণ দেব না। ইমরুল শেখ মেয়ের হাত আশারের হাতে দিয়ে ধরে আসা গলায় বলেন। বাঁধভাঙা নদীর ন্যায় ফের কেঁদে ওঠে রুহানি। আশার ইমরুলকে আশ্বাস দিয়ে কোনো মতে রুহানিকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। এই যেন কান্নার হীরক বেড়ে গেল মেয়েটার। আশার বাধা দিল না রুহানিকে। কেঁদে যদি মনটা একটু হালকা হয় তাতে অপরাধ কিসের? গাড়ি চলতে শুরু করেছে। বরযাত্রীর বাকিরাও গাড়িতে উঠে পড়েছে। কোথাও নুভাকে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছে আর্দ্র মানসিক। তন্ন তন্ন করে পুরো বাড়ি জুড়ে খুঁজে বেড়াচ্ছে তাকে। আর্দের হৃদয় জুড়ে তোলবার শুরু হয়েছে। কোনো বিপদ হলো না তো নুভার? হুট করে কোথায় চলে গেল মেয়েটা? ঠিক আছে তো? মানসিবের অবস্থা যায়। দায়িত্বে থাকা গার্ডদের জিজ্ঞেস করেও নুভার খবর না পেয়ে হিংস্র বাঘের মতো গর্জন তুলল তাদের ওপর। কিন্তু তা করে কি আর লাভ হবে? খোঁজাখুঁজির এক পর্যায়ে ছাদে এসে দুজনের দেখা হয়ে গেল। একে অপরকে সন্দেহ করে তেড়ে আসতে নিবে ঠিক তখনই টুং করে শব্দ হলো ওদের ফোনে। একে অপরের দিকে চেয়ে জলদি ফোন বের করে দুজনে। ছোট একটা মেসেজ, আমি দরকারি কাজে বাইরে আছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই আশারের চোখ গিয়ে পড়ল ড্রেসিং টেবিলের সামনে বসা রমণীর পানে। হাতে চুড়ি খুলতে ব্যস্ত সে। কান্নার ফলে চোখ দুটো ফুলে কাজল লেপটে গেছে খানিকটা। বিষণ্ণ ঘেরা মুখভঙ্গি। আশার ফোন বোর করে নিঃশ্বাস ছাড়ল। ধীর পায়ে এগিয়ে টাওয়াল বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো রুহানি, আমি খাবার আনছি। বলে গেটের দিকে পা বাড়ালো আশার। টি শার্টের হাতায় টান পড়ায় থমকে দাঁড়ায় সে। ঘাড় ফিরিয়ে তাকাতেই রুহানি মিহি কণ্ঠে বলল, আমার লাগেজটা? আশার পুরো রুমে চোখ বুলায়। মনে পড়ার ভঙ্গিতে চট করে বলে, আম্মু জানে হয়তো, আমি দেখছি। না থাক, লাগবে না। কেন? ভ্রু কুচকে তাকায় আশার। রুহানি কানের দুল খুলে রেখে রিন রিন কণ্ঠে বলল, উনি ঘুমাচ্ছেন না। আশার মুচকি হাসলো। বুকে হাত বেঁধে পড়ল, আমার পোশাক পরার প্ল্যান করেছো? ইয়া আল্লাহ, তা কখন বললাম? লাগেজ না এনে দিলে তো আমাকেই তোমার পোশাকের ব্যবস্থা করতে হবে, আর তার একমাত্র উপায় আমার পোশাক তোমাকে ধার দেওয়া। রুহানি চুপ যায়।
যেতে মানা করেছে বলে সে তো আশারের পোশাক চায়নি। এত কিছু ভেবেও কথাটা বলেনি। আশার কিছুক্ষণ চেয়ে থেকে বলল, নুভা না ফেরার আগ অব্দি ওরহান ভিলায় কাকপক্ষীও সজাগ থাকে, সেখানে আম্মু জেগে থাকা স্বাভাবিক। এখনো বাড়ি ফেরেনি? আশার ডানে ভাবে মাথা নাড়ালো। বিষয়ে হতবাক রুহানি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাতের 1টা বাজতে চলেছে। এখনো পর্যন্ত বাড়ির মেয়ে বাহিরে, অথচ কারো মাথা ব্যথা নেই। রুহানির চিন্তা মাখা মুখটা দেখে আশার ফের বলল, আইনো তুমি অবাক হয়েছ, আবার ভাবছো যদি কোনো দুর্ঘটনা হয়। তবে তোমাকে একটা জিনিস ক্লিয়ার করা উচিত, বিপদ নুভার পিছনে ভাগে না, নুভা বিপদের পিছে লাগে। তাই কিছু হওয়ার চান্স নেই। ও ছোট থেকে এভাবে বড় হয়েছে। আমাদের সমাজে একটা ছেলে রাতে দেরি করে বাড়ি ফিরলে কিছু হয় না, অথচ একটা মেয়েকে সন্ধ্যার পর বাহিরে বেরোতে দেওয়া হয় না। এমন আরও অনেক দিক বিবেচনা করলে তুমি দেখবে নুভা সকল দিক থেকেই স্বাধীন। রুহানি হতবুদ্ধি হারিয়ে আশারের পানে চাইল। হঠাৎ কানে হর্নের আওয়াজ শুনে চকিত ভঙ্গিতে তাকায়ও। আশার ওষ্ঠ প্রসারিত করে চলে যায় রুম থেকে। রুহানি টাওয়াল হাতে বারান্দায় যায়। ওই তো নুভা গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ল। পরনে এখনও সেই ভারী সিলভার রঙের লেহেঙ্গা। এলোমেলো পায়ে সদর দরজার সামনে এগিয়ে আসতেই দরজা খুলে বেরিয়ে পড়ে আর্দ্র এবং পায়েল। নুভা পরিশ্রান্ত ভাব ঠেলে আসলো। আর্দ্র এক প্রকার দৌড়ে গিয়ে ধরে নুভাকে, সাথে সাথে মেয়েটা শরীরের পুরো ভাত ছেড়ে দেয়। আর্দ্র মৃদুস্বরে থমকে উঠল। এখন আসার সময় হলো তোর? কই মরতে গিয়েছিলি? যেখানেই যাই আমার মরণ তোর বাহু জোরেই হবে। সো ফিকার নট বেবি, জাস্ট চিল চিল, জাস্ট চিল। হেই পায়েল ডার্লিং। হাত উঁচিয়ে পায়েলকে ইশারা করে নুভা বলল, ইউ আর লুকিং গর্জিয়াস ডার্লিং। ছেলের বউ আসবে বলে এত সেজেছ বুঝি? তবে যাই বলি না কেন, তোমাকে সবসময় অনেক সুন্দর লাগে। প্রতিটি বাক্য টেনে টেনে বলছে নুভা। পায়েল দ্রুত এগিয়ে এসে নুভার মুখের সামনে নাক নিয়ে গন্ধ শুকলো। তারপর ভ্রুকুচকে বলল, তুই তো কিছু খাসনি, তাহলে এমন মাতালের মতো করছিস কেন? নুভা হাসে শুধু। আর্দ্র ওকে পাজা কোলে তুলে পায়ের উদ্দেশ্যে পড়ল। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আম্মু, আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। হাঁটা ধরল আর্দ্র। নুভা আর্দ্রের গলা জড়িয়ে তোর কাঁধে থুতনি ঠেকাল। ঘাড় ফিরিয়ে পায়েলের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে উচ্চস্বরে গান ধরল। এ কি খাওয়াইছো আমায়, ঘুরে আসমান জমিন ভাই, সবই ওলট পালট রঙিন রঙিন, যেদিকে তাকাই আশেপাশে সুন্দরী আর পরি দেখতে পাই, ডাইনে বামে মুচকি হাসে ধরতে গেলে নাই। আর্দ্র কটমট করে চাইল নুভার পানে। নুভা ঝাপসা দৃষ্টি মেলে ধীর পায়ে বলল, মেল ভার্সন গিয়ে ফেললাম, সরি। শব্দ করে হেসে উঠল নুভা। আর্দ্র দ্রুত পায়ে ওকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। পিছু পিছু পায়েলও এলেন। বারান্দা হতে এমন দৃশ্য দেখে হতভম্ব রুহানি। নুভাকে ড্রিঙ্ক করে এসেছে, কিন্তু পায়েল তো নাকে কোনো গন্ধ পেলেন না। তাহলে নুভা এমন করছে কেন? আর আর্দ্র ওকে সোজা কোলে তুলে নিল, সেটা দেখেও কিছু বললেন না পায়েল। সব কিছু রুহানির মাথার উপর দিয়ে যাচ্ছে। বার কয়েক মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে চলে গেল সে। দরজা আটকে ডানে তাকাতেই চোখ জোড়া থমকে গেল। ওয়ালেটটা কাঁধে রেখে হাত বাড়িয়ে আকাশি রঙা সুতির শাড়িটা নিল। সেটার উপরে একটা চিরকুট। পছন্দ হলে এটা পড়তে পারো। তার মানে আশার স্বইচ্ছায় লাগেজ রুমে আনেনি, যাতে করে রুহানি তার কেনা শাড়ি পরে। ফের অবাক হয় মেয়েটা। কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে হঠাৎ ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ওর। রুমে প্রবেশ করে বেডের দিকে এগিয়ে যায় আর্দ্র। নুভাকে বেডে বসাতে নিলেই নুভা শক্ত করে জড়িয়ে ধরে ওর কলার। আর্দ্র ভ্রুকুচকে তাকায়। নুভা ওর কাঁধে মাথা রেখে বলে, আরেকটু এভাবে থাকি। আর্দ্র শটান হয়ে দাঁড়ালো। নুভার পানে দৃষ্টি স্থির এখনো। কিছুক্ষণ মৌন থেকে আর্দ্র বলল, কি হয়েছে বলতো? কই গিয়েছিলি তুই? আলতো হাসলো নুভা, তবে মুখে কিছু বলল না। আর্দ্র চুপ করে রইল জবাবের আশায়। কিঞ্চিত সময়ের ব্যবধানে শান্ত কণ্ঠে ফের বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি নো, আনসার মি। কাঁধ থেকে মাথা তুলে নুভা ইশারা করে বারান্দার দিকে। আর্দ্র নুভাকে কোলে নিতে গিয়েই দাঁড়ায় বারান্দার সামনে। খোলা বারান্দা হতে আসা চাঁদের স্নিগ্ধ আলোতে মিলিয়ে গেছে তিমির রাত। মৃদু বাতাসে দুলছে গাছের পাতা, ঘাস। আকাশের পানে চেয়ে নুভা বলে, 2 সপ্তাহ পর প্রফেসর বারিশ লন্ডন চলে যাবে। আর্দ্র অবাক হয়ে শুধায়, এর জন্য তোর মন খারাপ? ডানে বামে মাথা নাড়ালো নুভা, ইঙ্গিত করে ফের তাকে নিয়ে রুমে যেতে। আর্দ্র পা বাড়ায়, তবে হাঁটা থামায় না।
পুরো রুমে পায়চারি করতে থাকে নুভাকে কোলে নিয়ে। নুভা চুপটি করে বসে আছে আর্দের কোলে গা ঘেঁষে। বেশ ক্লান্ত দেখাচ্ছে মেয়েটাকে। আর্দ আর প্রশ্ন করলো না, ধীর পায়ে হাঁটতে থাকে রুম জুড়ে। নুভা অনেকক্ষণ চুপ করে থেকে বলল,